আপনি দেখেন প্রশাসনের টপ লেভেল থেকে একদম নিচ পর্যন্ত কেউ কোনো দায়িত্ব বোধ নিয়ে কাজ করতেছে না। আর আমাদের প্রবলেম কই আর সরকার যাচ্ছে কোন দিকে? যে প্রবলেম তো আমাদের পোশাক পরিবর্তনে না, মানুষ পরিবর্তনের। গত 5 মাসে এই ধরনের কোনো রোড ম্যাপ তো দেয় না। আমি গত তারিখেও আপনার এখানে বলেছিলাম যে সরকারের উচিত ছিল একটা রোড ম্যাপ দেওয়া, যে আমি এই সংস্কারগুলা করব, এই কাজগুলা করব। যে আসলে এই সরকারকে প্রথম সিলেক্ট করতে হবে যে সংস্কার বলতে আপনি কি বোঝাচ্ছেন, আপনি কি সংস্কার করতে চাচ্ছেন, আপনি কি চিন্তা করছেন। আমরা তো এই সরকারের কাছে সবচেয়ে বেশি আশাবাদী যে ওনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। কারণ আমার পেটে যদি ভালো করে ভাত না যায়, আপনি আমাকে যত সুন্দর অর্থনীতির কথাই বলেন, অর্থনীতি যদি আমার মূল্য না কমায়, এই অর্থনীতি দিয়ে তো আমার লাভ নাই। তখন আমি ডক্টর ইউনূসকে দিয়ে তো আর ভাত খাবো না। মানুষ আসলে চায়, 17 বছর যাবত তারা একটা ভোট দিতে পারে না। একটা ভোটের জন্যও কিন্তু মানুষের একটা হাহাকার আছে। বাংলাদেশের মানুষ যখন একটা স্থিতিশীল গভর্নমেন্ট চলে আসবে, তখন মানুষ কিন্তু অনেক জায়গা থেকে সেভ হয়ে যাবে। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আমাদের তরুণ, আমাদের সন্তানেরা, ওরাও স্টেক হোল্ডার মোটামুটি শক্তিশালী হয়ে গেছেন। আপনাকে একটু পিছনেই যাই আমি। আপনি কিভাবে দেখছেন বিগত ১৫০ দিন সরকারের? আমি আগে পোশাকটা আমার পছন্দ হয়েছে, এটা নিয়ে আগে একটু বলতে চাই। আচ্ছা, পোশাকটা আবারও আমি দেখাই। পোশাকটা আমার ভালো আচ্ছা, আচ্ছা। ভালো লাগছে ভাইয়া এই খুব জন্যে সুন্দর পোশাকটা যে, দেখাচ্ছি। জি জি, না আমি দেখেছি, আপনি পরিকানা। প্রথমেই দেখাইছেন। জি, যে জি। আমাদের গ্রামে এক ভদ্র মহিলা বাবার বাড়িতে আসছে, আইসা একটা গুরুস্থানের একটা কয়বরে কান্নাকাটি করতেছে। কান্না জি। করতেছে যে আমার ভাই, আমার বাপ মা আমাকে কিছু দিল না। খুব মানে জোরসে কান্নাকাটি করতেছিল। তো প্রতিবেশী একজন পাশ থেকে চিৎকার করতেছিল যে জরিনা আসছে, মায়ের কয়বর কই আর কান্দে কই। কথাটা কি বুঝতে পারছেন? জি। যে মেয়ে যেখানে কাঁদতেছে ও মায়ের কবরই চিনে না, যে কোনো জি। এক কবরে বসে কাঁদতেছে। বুঝতে পেরেছি অর্থ। বুঝছেন বিষয়টা? জি, তা জি, আমি জি, জি। বলতেছি যে আমাদের প্রবলেম কই আর সরকার যাচ্ছে কোন দিকে? কাজ কাজ এই যে করেছে। আরিফ ভাই বললো যে প্রবলেম তো আমাদের পোশাক পরিবর্তনে না, মানুষ পরিবর্তনের। এই যে উনি বললো যে ওবায়দুল কাদেরকে থাকা এখন পোশাক বদলে লাভটা কি? আপনি বললেন তাদের সমস্ত দূষররা এখানে বিরাজ করতেছে, সমস্ত লোকজন তাদের বিরাজমান, একটা লোকের পরিবর্তন নাই। আপনি পোশাকটা পরিবর্তন করলে উনি যেটা বলছেন একমাত্র টেন্ডারেরই পরিবর্তন হবে, কিছু মানুষ লাভবান হবে। এই কাজটার মধ্যে যে হাত দিছে, ওর বিরুদ্ধে আগে এই বর্তমান সরকার যে ডক্টর ইউনূস সাহেবের সরকার, তার ব্যবস্থা নেওয়া উচিত। যে আপনি কেন এই প্রস্তাবে গেলেন, এটা তো সংস্কারের মধ্যে পড়েছে কিনা আমি সেটা জানি না। আমি নাম্বার 2 বলি যে আসলে এই সরকারকে প্রথম সিলেক্ট করতে হবে যে সংস্কার বলতে আপনি কি বোঝাচ্ছেন, আপনি কি সংস্কার করতে চাচ্ছেন, আপনি কি চিন্তা করছেন। এখন আমি তো দেখতেছি ওনারা পোশাকে আসতেছে, আসলে ওনারা কি করতে চাচ্ছে। গত 5 মাসে এই ধরনের কোনো রোড ম্যাপ তো দেয় না। আমি গত তারিখেও আপনার এখানে বলেছিলাম যে সরকারের উচিত ছিল একটা রোড ম্যাপ দেওয়া, যে আমি এই সংস্কারগুলা করব, এই কাজগুলা করব। এখন আমরা ধরেন বলি যে আপনি না, না, সংস্কার করেন। সেই ক্ষেত্রে জনাব সাইফুল্লাহ, সেই ক্ষেত্রে আমার জি কথা আছে। সরকারের জি ৩ টা কমিশনের রিপোর্ট পেয়েছে, প্রস্তাবনা এসেছে। সরকার আগামীতে জি, কি করবে সেটা কিন্তু সরকার স্পষ্ট করেছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কোন সংস্কারগুলো আমরা করব আগামীতে, সেটা আলোচনা সাপেক্ষ হবে। তারা কমিশন এই রিপোর্ট দিয়েছে, আলোচনাটা সরকার আপনি সেটা কবে বাস্তবায়ন করবেন? করবে, এরকম কোন কথা সরকার বলেনি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি এই আলোচনা কবে করবেন? আপনি হ্যাঁ, রাজনীতিবিদরা দেশ চালাবে, ওনারা। তারিখ পিছিয়েছে জি ১৫ই ফেব্রুয়ারি, আবার নতুন তারিখ এসেছে ১৫ই ফেব্রুয়ারির মধ্যে বাকি সংস্কার কমিশনের রিপোর্ট গুলো আসবে। ১৫ই ফেব্রুয়ারির পরে আবার রোজা চলে আসবে। রোজার সময় তো মানুষ রোজা রেখে আলোচনা করাটা একটু কঠিন হয়ে যাবে। তারপর ঈদের পর হবে। এরপরে আপনাদের তো গরম বিএনপির মতো চলে আসবে, সাইফুল ভাই, এরপর এরপরে বর্ষা চলে আসবে। শুনেন আমি একটু মজা সংযুক্ত করি। আপনাদের যেমন ঈদের পরে আন্দোলন, আপনাদের যেমন ঈদের জি, পরে আন্দোলন, তাহলে এই আলোচনা হয়তো ঈদের পরে হবে। আমরা তো 17 বছরে একটা ঈদের পরে সফল হয়েছি, আচ্ছা, যেভাবেই সফল হয়ে থাকি, যাদের মাধ্যমে হয়ে থাকি। আমরা তো স্বপ্ন দেখিছে ঈদের পরে পরে একবার আন্দোলন করব। আমরা তো আর হাল ছেড়ে দেই নাই, আমরা তো ঘরে বসে থাকি নাই। এই কথা বলি নাই যে হাসিনারে আমরা রাখবো, আমরা বিতাড়িত করব।
আমরা চেষ্টা করেছি বারবার, একসময় সফল হয়েছি। এখন জি। আপনি যে প্রসঙ্গটা হাসতে হাসতে বলছেন, আমি আপনাকে বলি যে রুট ম্যাপটা ওনাদের প্রথম দিনে ডিক্লেয়ার করা উচিত ছিল। প্রথম দিন বসেই যে আমরা আগামী 6 মাস কিংবা 1 বছরের মধ্যে আমরা এই কাজগুলা করব, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমরা কোমর বেঁধে তাদেরকে সহযোগিতা করে সেই কাজটা করতাম। এখন যেহেতু আমি জানিই না যে ওনারা আসলে কি কি রুট ম্যাপে কি কি কাজ করতে যাচ্ছেন। কমিশনের রিপোর্ট আসবে 15 তারিখ, পরে আসবে রোজা। রোজা আসলে আমরা ক্ষুধার্ত থাকবো, রোজা রাখবো, আমরা পারবো না। পরে আসবে বর্ষা, বৃষ্টি এবার হইতে পারে বেশি, তখন আমরা করতে পারবো না। তখন আসবে গরম, প্রচন্ড গরম, কথা বলা যাবে না। তাহলে এইভাবে কি আপনি এই সময়টা কিল করবেন? আর আপনি পোশাক পরিবর্তনের জন্য মাঠে নামাইছেন মানুষ। এটা আমার কাছে অনেকটা হাস্যকর মনে হয়েছে। যাক, এটা নিয়ে পরবর্তীতে আবার কথা বলবো। এখন আসি, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন যে 100 আজকে 5 মাসে আমরা কি পেয়েছি? আমার কাছে তো 5-6 মাসে মানুষ যে আশা করেছিল, সেই আশার সাথে সেটার কোনো মিল আমার কাছে মনে হচ্ছে না। এই জন্যে যে অর্থনৈতিকভাবে যে বিষয়টা আপনি ডক্টর ইউনূসের বলেছেন, সেটা আমি ওনাদেরকে ধন্যবাদ দেই যে এই অবস্থান থেকে ওনারা এটা ধরে রেখেছেন। এটা ডক্টর ইউনূসের মতো মানুষকে আমরা সাপোর্ট করেছিলাম একটা মাত্র কারণেই, যে অর্থনীতির এত দৈন্যদশার মধ্যে ওনার মতো একজন মানুষ যদি আসেন, তাহলে এটার একটা পরিবর্তন আসতে পারে। সেটার মধ্যে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু পরিবর্তনটা হওয়ার পরে এখন আপনি যা করতেছেন, এই যে আপনি বলছেন জিনিসপত্রের দাম, আপনি দেখেন জিনিসপত্রের দাম যেগুলি বাড়ার কথা হু হু করে বাড়ে, আর যখন কমে তখন কৃষকরা সেই টমেটো, টমেটো না, ইদানিং কবি যাচ্ছে, মূলা যাচ্ছে, এগুলি রাস্তায় ফেলতেছে। এবং আপনি জানেন যে এখন 3টা কবি সেগুন বাগিচার মতো জায়গাতে 20 টাকা দিয়ে পাওয়া যায়। কৃষক এই কবিটা উৎপাদন করতে তার খরচ হয়ে যায় 10 টাকা। তাহলে আমরা যদি 20 টাকায় কিনি, সেই কবিটা উনি বিক্রি করতেছে নিশ্চয়ই 2 টাকা থেকে 3 টাকা। তাহলে এই কৃষকের তো পথে বসার সমান। এটা হইলো কৃষকের কথা। এখন আসেন অন্যান্য জিনিসপত্র, যেগুলি আমরা ন্যায্য প্রতিদিনই আমাদের লাগে। এই জিনিসগুলার মধ্যে কোনো জিনিসপত্রের দাম কমেছে বলে আমার কাছে সেটা মনে হয় না। আমি গত পরশুদিন একটা খেজুর কিনতাম আগে, যেটার দাম ছিল 400 থেকে 450 টাকা। এই খেজুরটা গত পরশুদিন আমি এগোরা থেকে নিয়েছি 750 না 850 টাকার মতো। তা আপনি বলেন যে একটা খেজুরের মূল্য যদি ডাবল হয়ে থাকে 5-7 মাসের মধ্যে, তাহলে আপনি জিনিসপত্রের দাম অন্যগুলাতে কি প্রভাব পড়ছে? এইদিকে সরকার সবচেয়ে বেশি খেয়াল রাখবে। আমরা তো এই সরকারের কাছে সবচেয়ে বেশি আশাবাদী যে ওনারা এই বিষয়টা খেয়াল রাখবে। কারণ আমার পেটে যদি ভালো করে ভাত না যায়, আপনি আমাকে যত সুন্দর অর্থনীতির কথাই বলেন, অর্থনীতি যদি আমার মূল্য না কমায়, এই অর্থনীতি দিয়ে তো আমার লাভ নাই। তখন আমি ডক্টর ইউনূসকে দিয়ে তো আর ভাত খাবো না। আমি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিংবা ডক্টর সালেউদ্দিন কিংবা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের সম্মানিত মানুষদেরকে দিয়ে তো আর আমাদের চলে না। আমার স্পষ্ট কথা, আপনি বেসিক যে নিড আমাদের, এদিকে আপনি খেয়াল রাখেন। খেয়াল যদি আপনি না রাখেন, তাহলে আমি যে 2টা উদাহরণ আপনার সামনে টানলাম, রুট থেকে মানুষ চরম কষ্ট পাচ্ছে, আর আমরা যারা ভুক্তা, যারা মধ্যবিত্ত শ্রেণী সহ, আমরা আরো বেশি কষ্ট পাচ্ছি। কারণ জিনিসপত্রের অন্যান্য জিনিসের একদম চরম সীমায় এইভাবে আমাদের ইনকামটা হচ্ছে না। সুতরাং ইনকাম জেনারেশন যদি না হয়, তাহলে আপনি ইচ্ছা করলেই আপনি কিন্তু এটা সমাধান দিতে পারবেন না। সুতরাং আমি যেটা মনে করি যে এই সরকারের উচিত যে বেসিক নিড যেটা আছে, একান্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, এই কাজটাকে আগে হাত দেওয়া আর সিলেক্ট করা যে আমি এই সেই কাজ কাজটা করে কি নির্বাচন? খালিদ সাইফুল্লাহ, সেই কাজটা কি নির্বাচন? যে না আমি বেসিক নিড বলতে আমি খাদ্য দ্রব্যের কথা বুঝাচ্ছি। জি, জি, নাম্বার জি, 1। জি। নাম্বার 2, নির্বাচনও একটা বেসিক জিনিসের মধ্যে পড়ে। আজকেও আমি একটি কৃষক সমাবেশে ছিলাম। মানুষ আসলে চায়, 17 বছর যাবত তারা একটা ভোট দিতে পারে না। একটা ভোটের জন্যও কিন্তু মানুষের একটা হাহাকার আছে। বাংলাদেশের মানুষ যখন একটা স্থিতিশীল গভর্নমেন্ট চলে আসবে, তখন মানুষ কিন্তু অনেক জায়গা থেকে সেভ হয়ে যাবে। সেভ হবে এই জন্য আমি বলছি, তখন মানুষ একটা ধারণা করতে পারবে 5 বছর আমাকে এইভাবে চলতে হবে। আপনি দেখেন প্রশাসনের টপ লেভেল থেকে একদম নিচ পর্যন্ত কেউ কোনো দায়িত্ব বোধ নিয়ে কাজ করতেছে না। আমি একদম স্পষ্ট ভাবে আপনার কাছে বলি,
দায়িত্ববোধ দিচ্ছে না। আমি একদম রুট লেভেলের একজন অফিসারের সাথে আজকে কথা হয়েছে, উনি আমাকে বলতেছেন যে আমি যে দায়িত্বটা নিয়ে কাজ করব এটার মধ্যে বিভিন্ন স্টেক হোল্ডার কথা বলে। কি স্টেক হোল্ডার? যে স্টেক হোল্ডার আপনারা আছেন একটা, যে আপনারা সামনে ক্ষমতায় যাইতে পারেন, যেহেতু আপনারা বড় দল, আপনাদের ভোটের পার্সেন্টেজ ভালো আছে, আপনারা আগেও ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ যেহেতু ভাগছে এই সম্ভাবনাটা আছে, একটা স্টেক হোল্ডার আমরা। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আমাদের তরুণ, আমাদের সন্তানেরা, ওরাও স্টেক হোল্ডার মোটামুটি শক্তিশালী হয়ে গেছেন।